দ্য গ্রেটেস্ট শো অন আর্থ অলিম্পিক্স, যেটি অলিম্পিক গেমস এবার অনুষ্ঠিত হচ্ছে জাপানের রাজধানী টোকিওতে। সেই অলিম্পিকে বাংলাদেশের অংশগ্রহণী সার, সেখানটায় বাংলাদেশ এবার অংশ নিয়েছে মোটে 6 প্রতিযোগী, 18 কোটি মানুষের দেশের প্রতি রিপ্রেজেন্টেটর মাত্র 6 জন। অথচ আমরা অলিম্পিকের দিকে তাকালে দেখি যে যদি বলি বারমুডার কথা, বারমুডা মাত্র 70,000 জনগোষ্ঠীর দেশ, সেখানে পদক জিতেছে। এর মতো আরও যদি আমরা বলি যে সান মারিনো, সেখানেও পদক জিতেছে, তাদের জনসংখ্যা মাত্র 34,000। এই বাস্তবতায় অলিম্পিকে নিয়মিতই অংশ নিচ্ছে বাংলাদেশ, এবং সেখানটায় এবারও হতাশ করাই পারফরমেন্স, নামে শুধু অংশ নেয়। আর এই আজকের আয়োজনটা পুরোটাই সাজানো হয়েছে অলিম্পিক গেমস দিয়ে। স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন খেলা নিয়ে নতুন খেলায়, সঙ্গে আছে আবদুল্লাহ হীরা। আজকে আমাদের এই অলিম্পিক আয়োজন নিয়ে যে আলোচনা, সেখানটায় আলোচক হিসেবে অংশ নিয়েছেন 3 জন অতিথি, এবং তারা 3 জনই আমাদের সঙ্গে যুক্ত আছেন। আমাদের সঙ্গে যুক্ত আছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপমহাসচিব আসাদুজ্জামান কোহিনুর, আছেন আমাদের কুস্তিগির, আমাদের জাতীয় কুস্তিগির শিরিন সুলতানা, এবং আছেন সাবেক দেশসেরা শুটার আসিফ হোসেন। 3 জনকে আমরা স্বাগত জানাই। আমার কথা অবশ্যই শুনতে পাচ্ছেন। আমাদের আজকের প্রসঙ্গ অলিম্পিক গেমস টোকিওতে যেটি অনুষ্ঠিত হচ্ছে, টোকিও অলিম্পিক গেমসের বিষয় নিয়ে, এবং পাশাপাশি অলিম্পিক গেমসে বাংলাদেশের অংশগ্রহণে আর কেমন করা যায়, অংশগ্রহণে আমরা কতটা পরবর্তীকালে কতটা আমরা ভালো করতে পারি, সে নিয়ে আলোচনা করতে চাই। আমরা শুরুতেই জানতে চাই বাংলাদেশ অলিম্পিক গেমসের উপমহাসচিব আসাদুজ্জামান কোহিনুর, আপনি অবশ্যই শুনতে পাচ্ছেন। আমি জানতে চাইব যে আমাদের যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণে আজ পর্যন্ত বাড়তি মাত্রা কোনো কিছু ছড়াতে পারেনি। এবারও তাই 5 প্রতিযোগী ইতিমধ্যেই তারা অংশ নেওয়া শেষ হয়ে গেছে। একজন প্রতিযোগী টিকে আছেন, আর কয়েক ঘন্টা বাদেই তিনি অংশ নেবেন। অংশ নেওয়াটাই আসলে তার অভিজ্ঞতা অর্জন, এটাই সার হবে আমরা ধরে নিতে পারি। এমনটা কেন হয়, মানে আমরা কেন এক ধরনের লক্ষ্য নিয়ে অলিম্পিকে অংশ নিতে পারি না? বেসিক্যালি এটা তো সকলেরই জানা যে আমাদের ক্রীড়ার অবস্থানটা কি, আমাদের দেশের অবস্থান কি। বিশেষ করে সাউথ এশিয়ান কান্ট্রিগুলোর প্রত্যেকেরই একই অবস্থা। আপনি ভারত আমাদের থেকে অনেক বড় দেশ, পাকিস্তানও আমাদের থেকে অনেক বড় দেশ। তো এই অঞ্চলের ক্রীড়ার ক্ষেত্র এবং আমাদের শারীরিক গঠন, শারীরিক যোগ্যতা সবকিছু আমার কাছে মনে হয় যে আমরা একটু পিছনের দিকে পড়ে আছি। আমাদেরকে উঠে আসতে হবে নিশ্চয়ই, আমাদের সামনের দিকে আমরা যাব। আমার এবারকার যে অলিম্পিক অংশগ্রহণ টোকিওতে, এটা একেবারে মনে হয় যে আনসাকসেসফুল কোনো প্রোগ্রাম না। আমাদের আর্চারিতে ভালো করেছে, তারা কাঙ্ক্ষিত জায়গাতে পৌঁছেছে, বিশেষ করে যে সরাসরি কোয়ালিফাইং এবং রোমান্সানা, তারা জুটি বেঁধে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত এগিয়ে আসছে। এটা একটা বড় খবর আমাদের জন্য। আমাদের শুটার বাকি এবার ভালো করতে পারে নাই, তো ইনশাআল্লাহ আগামীতে ভালো করবে। তো আসলে আমাদের ক্রীড়া অবকাঠামো এবং ক্রীড়া অবস্থানটা এখনো ওইরকম মজবুত হয়নি যে আমরা বিশ্ব ক্রীড়াঙ্গনে, যেখানে প্রায় 200-র অধিক দেশ অংশগ্রহণ করে এবং সেখানে অনেক শক্তিশালী দেশ, বিশেষ করে একটা গেমস, তো বিশ্ব অলিম্পিক যখন হয় এটা একটা বিশ্বযুদ্ধের মতো একটা ব্যাপার। তো সেই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য, বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করার জন্য যে শক্তি, যে এফোর্ট, যে ব্যাকআপ এবং সরকারের ব্যাকআপ, দেশের ব্যাকআপ, দেশের ইকোনমিক ব্যাকআপটা নিয়ে তো আমরা অনেকভাবেই আসাদুজ্জামান কোহিনুর, আপনার সঙ্গে আমরা একমত যে সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন রয়েছে, কিন্তু সেটি আমরা এই অলিম্পিকের সময় আলোচনা করি বা অলিম্পিক শেষ হলে আমরা আফসোস করি, তার মধ্যে সীমাবদ্ধতা মানে থাকে কেন? মানে আমরা এটা নিয়ে, আপনি দীর্ঘদিনের সংগঠক, আপনি অলিম্পিকের সঙ্গে দীর্ঘদিনের সঙ্গে আছেন, আপনি হ্যান্ডবল ফেডারেশনের দীর্ঘদিনের সাধারণ সম্পাদক। এটা নিয়ে তো আলটিমেটলি সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন তারাও জানেন যে পৃষ্ঠপোষকতা ছাড়া তো সম্ভব না। মানে কেন এটা হয় না যে আমরা একটা অন্তত ইভেন্টে টার্গেট করে এগোতে পারি না কেন? কিছুটা বলবো আমাদের ইচ্ছার অভাব, কিছুটা বলবো আমাদের এগারনেসের অভাব। আমি এই প্রসঙ্গে বলি যে আজকে অলিম্পিকের চলা অবস্থার কথা বলতেছি।
আমরা প্রতিটা বাজেটের পরে আপনারা আমাদের কাছে আমাদের প্রতিক্রিয়া জানতে চান ন্যাশনাল স্পোর্ট বাজেটের উপরে, আমরা সেখানে বক্তব্য দিই। একই কথা বলি যে আমাদের স্পোর্টস বাজেট নাই, 100 কোটি টাকার মধ্যে ম্যাক্সিমাম 10 কোটি টাকা আমাদের অ্যাথলেটদের পিছনে খরচ হয়, বাদ বাকিটা যায় সেই আপনার অবকাঠামো উন্নয়ন, স্টাফ স্যালারি এবং বিদেশ ভ্রমণ টমন সব নিয়ে। তো Recording in এইরকম আমার progress. কাছে যেটা মনে হয়েছে যে আমাদের সঠিক আসাদুজ্জামান কোহিনুর, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। আচ্ছা, আমরা আসিফ হোসেন আপনার কাছে যেতে চাই। আমরা আসাদুজ্জামান কোহিনুরের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। আসিফ হোসেন, যেমনটা বলছিলেন আসাদুজ্জামান কোহিনুর সংগঠক হিসেবে, আপনি যখন অলিম্পিকে অংশ নিয়েছেন, আপনি আমার যতটা মনে পড়ছে অ্যাথেন্স অলিম্পিকে অংশ নিয়েছিলেন, আপনি কমনওয়েলথ গেমসের সোনাজয়ী শুটার আপনি, এবং সেই জায়গায় সেই আপনার প্রতিদ্বন্দ্বী ভারতের অভিনব বিন্দ্রা আপনার প্রতিযোগী ছিলেন এবং তাকে বিট করেই আমরা যতটা জানি স্বর্ণপদক জিতেছিলেন। সেই জায়গায় আমরা পরে দেখলাম বেইজিং অলিম্পিকে সেই অভিনবর হাত ধরে ভারত স্বর্ণপদক জিতেছিল শুটিং থেকে। তো সেই বিষয়টা যদি আমরা বলি যে আমরা আসলে কেন লক্ষ্যে পৌঁছাতে পারি না, মানে অলিম্পিকের মতো জায়গায় আমরা কেন পদক জিততে পারি না, সেটা শুটিং থেকে আসুক বা আর্চারি থেকে আসুক, আপনার পর্যবেক্ষণ কেমন? আমার পর্যবেক্ষণ হচ্ছে যে আপনারা কিছুদিন আগে একটা ইন্টারভিউ ছেপেছিল ঢাকা, ছিল। তো সেখানে অনেক কিছু থেকে পরে আসিফ হোসেন, আমরা শুনতে পাচ্ছি না প্রপারলি, মানে কোনো যান্ত্রিক ত্রুটি হতে পারে। আপনার টেলিভিশন কোথাও, আপনার টেলিভিশন ওপেন আছে আশপাশে? যেটা বলছিলাম যে এক্স্যাক্টলি, আমরা এখন স্পষ্ট শুনতে পাচ্ছি। খুব সিরিয়াসলি প্র্যাকটিস শুরু করেন এবং হচ্ছে আমি জার্মানিতে একটা স্কলারশিপে গিয়েছিলাম, জার্মান শুটিং ফেডারেশনের অলিম্পিক অ্যাসোসিয়েশনের একটা স্কলারশিপে। ওইখানে ও বছরে 7 মাস প্র্যাকটিস করতো এবং হচ্ছে আর 3 মাস হচ্ছে ওয়ার্ল্ড এর অন্যান্য গেমস গুলো খেলতো। এবং 2004 থেকে 2008 পর্যন্ত ও মানে ইন্ডিয়াতে গেছে খুব কম। ও সবসময় জার্মানিতে প্র্যাকটিস করছে এবং সারা ওয়ার্ল্ডে বিভিন্ন জায়গায় প্র্যাকটিস করছে, কম্পিটিশন গুলো করছে। সেইখানে 2004 থেকে 2008 পর্যন্ত আমি ইন্টারন্যাশনাল গেমস করেছি মাত্র 4টা, আর চায়নাতে একটা স্কলারশিপে ছিলাম হচ্ছে আপনার 1 বছর। আমার মনে হয় যে এই যে প্র্যাকটিসের যে ব্যাপারটা, আর আদার্স ফ্যাসিলিটি বা আদার্স যে কোনো যাই হোক, যে একটা নির্দিষ্ট গেমস গুলোকে নিয়ে কয়েকজন খেলোয়াড়কে নিয়ে যদি টার্গেট করে যদি একটা 4 বছর কিংবা 8 বছর মেয়াদে একটা লং পরিকল্পনা থাকে যে না এই 8 বছর পরে সে খেলতে যাবে এবং এই অলিম্পিকের জন্য সে রেডি হবে এবং এই অলিম্পিকে সে এই স্পোর্ট তাকে কোয়ালিফাই করতে হবে। যদি ছোট থেকেই 8 বছর আগে থেকেই তাকে একজন খেলোয়াড়কে আপনি যদি বুঝাই দিতে পারেন বা করতে পারেন, তাহলে পদক আনা সম্ভব বা পাওয়া সম্ভব, কোটা প্লেস পাওয়া সম্ভব। শুটিং এ যেরকম কোটা প্লেস পেতে গেলে আপনাকে ওয়ার্ল্ড কাপ, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ এবং এশিয়ান গেমসে আপনার ফার্স্ট অথবা সেকেন্ড হতে হবে। যদি ফার্স্ট সেকেন্ড পেয়ে থাকে তাহলে থার্ড ফোর্থ পাবে। সেক্ষেত্রে আপনি যতগুলো ওয়ার্ল্ড কাপ করবেন বা যত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ করবেন, শুটিং এ ওয়ার্ল্ড কাপ মেলাগুলো হয় বছরে 3, 4টা, 5টা, 7টা, তো এইগুলো করলে আপনার সরাসরি কোটা প্লেস পাওয়ার একটা চান্স থাকে। আর ওয়ার্ল্ড কাপ গুলোতে হচ্ছে বিশ্বের সবচেয়ে ভালো ভালো শুটার, মধ্যম মানের শুটার, সমস্ত শুটার আসে। আপনি যদি তাদের সাথে কম্পিট করতে পারেন বা কম্পিট করেন, আপনার কিন্তু এই যে অলিম্পিক গেমস এর যে একটা প্রেশার আসে বা একটা নার্ভাসনেস আসে, যেটাই আসুক, এই জিনিসটা কিন্তু তখন আর থাকে না। এটার জন্য আসলে পৃষ্ঠপোষক হিসেবে মানে আপনার দীর্ঘদিনের ক্যারিয়ারে কি মনে হয়েছে, মানে কতটা অর্থর যোগান দেওয়া প্রয়োজন? মানে যদি শুটিংয়ের কথাই জানতে চাই, অভিনব বিন্দ্রা ওই সময় কত সাপোর্ট পেয়েছিলেন যেটা আপনি পাননি, মানে আপনার অনুজরা তারা পেলে সম্ভব, মানে আর্থিক সাপোর্টটা কত দরকার? আর্থিক সাপোর্ট অবশ্যই দরকার আছে, যেমন হচ্ছে মানে কত বড় অঙ্ক সেটা? এই জিনিসটা আমি স্পেসিফিকলি হয়তো এই মুহূর্তে বলতে পারছি না, তবে একটা ভালো অ্যামাউন্ট দরকার হবে। কারণ হচ্ছে যে আপনার জার্মানিতে আমি যেখানে প্র্যাকটিস করতে গেছি বা অভিনব বিন্দ্রা যেখানে প্র্যাকটিস করে, সেখানে আপনার কোচের বেতন হচ্ছে পার ডে, মানে পার উইকে
€400। আর হচ্ছে ওখানে রেঞ্জের খরচ হচ্ছে আপনার পার উইকে €500। আপনার গুলির খরচ আলাদা, আপনার রাইফেল টাইফেল সবকিছু আপনার নিজের, এবং থাকার ওখানে পার উইকে হচ্ছে আপনার €500। একটা সবকিছু মিলে দেশের জন্য তো এটা বড় আমার মনে হয় ব্যাপার না। বাংলাদেশ যে পর্যায়ে আছে, আমার মনে হয় যে উদ্যোগের অভাব রয়েছে। সংগঠক হিসেবে কোহিনুর অবশ্যই বলবেন, আসাদুজ্জামান কোহিনুর আমাদের সঙ্গে আছেন। আমরা একটু শিরিন সুলতানের কাছে জানতে চাই। শিরিন সুলতান, আপনি অবশ্যই এগুলো আমাদের আলোচনা কি শুনতে পেয়েছেন কিনা সেই ধারাবাহিকতায় জানতে চাই যে আমরা দেখছি যে অ্যাথলেটের সংখ্যাও এবার বেশ চোখে পড়ার মতো, মাত্র 6 জন অ্যাথলেট অংশ নিয়েছে। সেটার ক্ষেত্রে আপনারা যারা অ্যাথলেট, আপনার কুস্তিগির হিসেবে রিপ্রেজেন্টেটর বাংলাদেশের, সেই জায়গায় আপনাদের খারাপ লাগা আছে কিনা, বা অ্যাথলেটের সংখ্যা কমে যাওয়ার ফলে বা মানে অভিজ্ঞতা অর্জনের সুযোগটাও তো কমে গেল? এই জিনিসটা যেটা আপনাদের পূর্ববর্তী আলোচনা আমি শুনতে পাই নাই, আর আমি এখন যেটা বলবো সেটা হলো যে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, সেখানে অ্যাথলেট গিয়েছে হলো আপনার 122 জন, 18টা ডিসিপ্লিনে তারা অংশগ্রহণ করবে। আর আমাদের অ্যাথলেট গিয়েছে মাত্র 6 জন। এটা অত্যন্ত দুঃখজনক এবং আমাদের বাংলাদেশের জন্য লজ্জাজনক আমি মনে করি, কারণ আমরা এখনো সেই অনেক দূর পিছিয়ে নেই। দেশ হিসেবে, জাতি হিসেবে আমরা এখন অনেক ঊর্ধ্বে, অনেক উন্নত হয়ে গেছি। আমাদের পজিশন এখন অনেক দূরে। সেই ক্ষেত্রে আমরা চাইবো আমাদের যে অ্যাথলেট যাতে বেশি করে যেতে পারে সেই ব্যবস্থা করতে হবে। কর্মকর্তা যাক, তাতে আমার কোনো অবজেকশন নাই। আসিফ ভাই যেটা বললেন যে প্লেয়ারদের খাবার খরচ, যে জিনিসটা বলতেছিল লাস্ট আমি একটু শুনেছি, সেটা থেকে আমি বলবো যে এই দায়িত্বটা মন্ত্রণালয় এবং কর্মকর্তা যারা আছে তাদের কাছেই থাকবে। তবে সেটার মান উন্নয়ন করতে হবে। অন্যান্য দেশের খাবার, প্লেয়ারদের, অ্যাথলেটদের ডায়েট কি হওয়া উচিত সেই সাথে কম্পেয়ার করে আমার মনে হয় সেইভাবে আমাদের ডায়েট চার্ট, ফুড চার্ট তৈরি করা উচিত। অবশ্যই। আমরা একটু আবার আসাদুজ্জামান কোহিনুর আপনার কাছ থেকে জানতে চাইবো, যেটি এই প্রশ্নটি উঠলো এবং যেটি শিরিন সুলতানাও প্রশ্নটি তুললেন, যে আসলে এইটার উত্তরটা আপনারা একটু যদি দিতেন, যে অলিম্পিক আরও উদ্যোগী হতে পারতো কি না, বা 6 জন প্রতিযোগী, আসলে 18 কোটি জনগোষ্ঠীর দেশ বাংলাদেশের 6 জন প্রতিযোগী, যদিও আমরা ওয়াইল্ড কার্ড নিয়েই যদি যাই, সেই ওয়াইল্ড কার্ডের সুযোগটা আরও বাড়ানো যেত কি না? বেসিক্যালি আমার যেটা মনে হয় যে আমরা ইন্ডিয়ার সঙ্গে আমাদের কম্পেয়ার করা ঠিক হচ্ছে না। কেন, ইন্ডিয়া একটা বড় দেশ এবং ওদের স্ট্যান্ডার্ডটা অনেক হাই, এবং ওদের প্রচেষ্টাটাও অনেক বড়, এবং ওদের ন্যাশনাল বাজেট, স্পোর্টসের বাজেটটাও আমাদের থেকে অনেক 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 গুণ। না না, আসাদুজ্জামান কোহিনুর, আপনাকে একটু মনে করিয়ে দিয়ে, ইন্ডিয়ার প্রসঙ্গটা আসছে কিন্তু ওই কারণে না। ইন্ডিয়ার প্রসঙ্গ আসছে যে এবারও 124 জন বা 28 জন তারা প্রতিযোগী বা নিয়ে গেছে, সেখানে পদক হয়তো একটা বা দুইটা আসবে। ইতিমধ্যে তারা একটা পদক পেয়েছে, আর একটা পদক নিশ্চিত হয়েছে। খুব বেশি পদক কিন্তু ইন্ডিয়াও পায় না, সেখানে অংশগ্রহণকারী কিন্তু কমায়নি। সেটা আমাদের প্রশ্ন, যে আমাদের 6 জন হবে কেন? থ্যাংক ইউ ভেরি মাচ। এটা খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছেন। ক্ষেত্রে স্পোর্টসের যখন একটা বিষয় আসে, আমাদের একটা স্পোর্টসম্যান ভালো করতে পারলো না, তাকে নিয়ে জনগণ বা আমাদের সাধারণ মানুষজন কেন করতে পারলো না, এটা নিয়ে তাকে প্রশ্ন করে। এবং আমাদের অ্যাথলেট যখন বিদেশে যায়, তখন অনেক মানুষের খুব কষ্ট হয় যে অ্যাথলেটটা কেন বিদেশে যাচ্ছে বারবার করে। একটা সংগঠক বাইরে যায়, কিন্তু আমাদের দেশে প্রতিনিয়ত আমাদের বিভিন্ন সরকারের বিভিন্ন পদমর্যাদার লোকরা কন্টিনিউয়াসলি দেশে বাইরে যাচ্ছেন। আপনারা অনেকেই জানেন যে খুব ঠুনকো কাজে তারা বিদেশে যাচ্ছেন, কিন্তু সেটা নিয়ে কোনো কথাবার্তা হয় না। স্পোর্টস এর যখনই ক্ষেত্রে আমাদের লাস্ট কমনওয়েলথ গেমস যেটা অস্ট্রেলিয়াতে হলো, সেখানে বিশাল একটা বহর ছিল আমাদের প্রতিবেশী সবগুলো দেশের। ইভেন দ্য সাউথ এশিয়ান গেমস যেটা নেপালে হলো, সেখানেও কিন্তু আমাদের শ্রীলঙ্কা, মালদ্বীপ, ইন্ডিয়া, আমাদের প্রতিবেশী প্রত্যেকটা দেশের অসংখ্য, মানে আমাদের থেকে অনেক বেশি সংখ্যক অ্যাথলেটরা সেখানে অংশগ্রহণ করেছে। আমাদের একটা সমালোচনা সবসময় আমরা শুনতে পাই, বিশেষ করে মিডিয়ার ভাইরা, হীরা ভাই, আমি আপনার কথাও বলবো যে আপনারাই হয়তো প্রশ্ন করবেন যে আজকে 10 জন, 20 জন, 15 জন অ্যাথলেট কেন গেল ওখানে, শুধু কি অভিজ্ঞতা অর্জনের জন্য? আমি বলে করি, যদি অভিজ্ঞতা অর্জনের জন্য যেও থাকে, সে একটা অ্যাথলেট যদি যায়,
সেখানে কিছু না কিছু বেনিফিট আসে না, কিন্তু আমাদের আমরা যে প্রশ্নটা পরিমাণ কিন্তু টাকা কোহিনুর কোহিনুর আমাদের প্রশ্নটা হলো যে 6 জন কেন হলো, মানে অ্যাথলেটের সংখ্যা আরো বাড়ানো যেত কিনা, মানে আমরা ওয়াইল্ড কার্ড পাওয়ার ক্ষেত্রে কম পেলাম কেন? হ্যাঁ, এটা একটা প্রশ্ন। এই ওয়াইল্ড কার্ডের আমাদের তো রোমান ছাড়া ওরা গেছে শুধুমাত্র ওদের Exactly. নিজে কোয়ালিফাই করেছে, আর 5 জন আমাদের গেছে শুধু তারা ওয়াইল্ড কার্ড পেয়ে। তো এইখানে কিছু বিষয় আছে যেগুলো আমাদের ইন্টারন্যাশনাল পার্টিসিপেশন সবসময় কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল আইওসি তারা মার্ক করে আমাদের দেশের কোন কোন গেমস গুলো কতগুলি ইন্টারন্যাশনাল ম্যাচ খেললো এবং তাদের অবস্থানটা কোথায় আছে। তারা এই বিশ্ব অলিম্পিকে এই যে একটা বড় আসর সেখানে গিয়ে তাদের অবস্থানটা কোথায় থাকবে, এইগুলি ওরা কিন্তু একটা চিন্তা ভাবনার মধ্যে নিয়ে আসে এবং পার্টিসিপেটিং যে সমস্ত কান্ট্রিগুলি থাকে তাদের সঙ্গে তাদের না, এটাকে একটা সাংগঠনিক ব্যর্থতা বলা যায় কিনা? আসাদুজ্জামান কোহিনুর, এটা আপনারা যারা অলিম্পিক অ্যাসোসিয়েশন এটাকে নার্সিং করেন বা শেষ পর্যন্ত আপনারা এটাকে ফয়সালা করেন ফেডারেশনকে সহ, এটা একটা সাংগঠনিক দুর্বলতা মিন করে কিনা? এইটা পুরোপুরিটা বিওএর উপর আসে না, অলিম্পিকের উপর আসে না, ইন্টারন্যাশনাল ফেডারেশন গুলো তাদের উপর আসে। তাদের তো শক্তি সামর্থ্য কম পার্টিসিপেশন, বিশেষ করে আমি হ্যান্ডবলের কথা বলি। হ্যান্ডবল যদি আমরা এশিয়ান চ্যাম্পিয়নশিপ খেলি বা কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ খেলি, অমুক খেলি তমুক খেলি, এগুলো খেলতে এক একটা টুর্নামেন্টে খেলতে গেলে মিনিমাম 50 থেকে 60 লক্ষ টাকার প্রয়োজন হয়। তো এই ফান্ডিংটা তো ফেডারেশন গুলি থাকে না এবং ফেডারেশন গুলি পার্টিসিপেট করতে পারে না। তো সেই জন্য পার্টিসিপেশন গুলি যখনই থাকতেছে না, তার স্ট্যান্ডার্ডটা ওইভাবে আইওসি জাস্ট করতে পারে না। এই কারণে আপনার আমাদের এই যে ওয়াইল্ড কার্ডের সংখ্যাটা কমে আসে। সেই জায়গায় আমরা মানে আমাদের দুঃখটা এখানে অ্যাথলেট শিরিন সুলতানার সঙ্গে আমরা সবাই একমত হব যে আরও কয়েকজন ওয়াইল্ড কার্ড পেলে হয়তো শিরিন সুলতানাও সুযোগ পেতে পারতেন, বা আমরা লাস্টে দেখলাম মাবিয়া যেতে পারলেন না, আমরা দেখলাম অ্যাথলেটিক্সে আরও 2-1 যাওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন বা যাওয়ার যোগ্যতা রাখেন, অন্ততপক্ষে অভিজ্ঞতা অর্জনের জন্য তারা যেতে পারেনি। সেই সাংগঠনিক দুর্বলতাও তো রয়েছে, একদিকে রয়েছে পৃষ্ঠপোষকতার দুর্বলতা, আর একদিকে রয়েছে সাংগঠনিক দুর্বলতা। এই দুটি বিষয় নিয়েই আমরা টোকিও অলিম্পিকের মিশনের পাশাপাশি আলোচনা করতে চাই। আমাদের 3 জন অতিথি আমাদের সঙ্গে থাকছেন। দর্শক, এখন একটা বিরতি নিব, আমাদের সঙ্গেই থাকুন। বাড়ে না অ্যাথলেট, সফরে বাড়ে কর্মকর্তা। বাংলাদেশের অলিম্পিক মিশন 18 কোটি জনসংখ্যার দেশ থেকে মোটে 6 জনের অংশগ্রহণ, এসবই আজকের আলোচনার বিষয়। আপনারা দেখছেন খেলা নিয়ে নতুন খেলা। আমাদের সঙ্গে আছেন 3 জন অতিথি। আমরা যেমনটা আলোচনা প্রথম পর্বে করেছিলাম, আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপমহাসচিব আসাদুজ্জামান কোহিনুর, আছেন সাবেক দেশসেরা শুটার আসিফ হোসেন, এবং আছেন জাতীয় কুস্তিগির শিরিন সুলতানা। আমরা শিরিন সুলতানা আপনাকে দিয়ে দ্বিতীয় পর্ব শুরু করতে চাই। যেমনটা আপনি বলছিলেন যে অংশগ্রহণকারী বাড়লে হয়তো অভিজ্ঞতা অর্জন বাড়ত, সেই জায়গাটা হয়নি। মানে আমরা আসাদুজ্জামান কোহিনুর যেটি একটু উল্লেখ করলেন এবং যেটি মেনেই নিলেন, একটা সাংগঠনিক দুর্বলতা তো রয়েছে, কিন্তু আমরা যদি অ্যাথলেটদের ব্যক্তিগত যেটা বলি যে ব্যক্তিগত পরিচর্যা, ব্যক্তিগতভাবে বেড়ে ওঠা, মানে নিজেদেরকে ওইভাবে যোগ্য হিসেবে তৈরি করা, পাশাপাশি রাষ্ট্র তাকে পৃষ্ঠপোষকতা করে তাকে একটা জায়গায় নিয়ে যাবে, সেই জায়গার অভাব রয়েছে কিনা শিরিন সুলতানা? এটা 100% অভাব রয়েছে। আমরা যখনই আপনি ওই যে এই জিনিসটা আমি বলি আপনাকে, একটা প্লেয়ার যেগুলো উঠে আসতেছে, যারা তৃণমূল থেকে যারাই আসতেছে, তারা পর থেকেই হলো যে আপনার মধ্যবিত্ত এবং হলো একদম নিম্নবিত্ত থেকে আসতেছে। তাদের পড়ালেখা এবং ফ্যামিলির খরচ চালানো তাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। সেই ক্ষেত্রে তার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে এবং রাষ্ট্রের পাশাপাশি আমাদের যে কর্পোরেট কোম্পানিগুলো আছে, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা আছে, তাদেরকে এগিয়ে আসতে হবে এবং প্লেয়ারদের পাশে দাঁড়াতে হবে। কারণ যদি আমাদের দেশের প্লেয়ার মান উন্নয়ন করতে চান, তাহলে তাদেরকে অবশ্যই এগিয়ে আসতে হবে। আর দ্বিতীয়টা হলো যে যেমন আমাদের বিকেএসপি আছে, বিকেএসপিতে সব প্লেয়ার চান্স পায় না, অনেক প্লেয়ার সেখান থেকেও জড়ে পড়ে। সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, বিকেএসপির পাশাপাশি আপনার এমন কোনো ডরমেটরি করতে হবে, ঢাকা অথবা জেলা উপজেলা যে কোনো শহরেই করা যেতে পারে, যেখানে আপনার প্লেয়াররা ভর্তি হবে সারা বছর সরকারি পৃষ্ঠপোষকতা এবং হলো যে আমি যেটা বলছিলাম যে কর্পোরেট কোম্পানিগুলো এগিয়ে এসে পৃষ্ঠপোষকতা করবে। আমি যেটি জানতে চাচ্ছিলাম যে ব্যক্তিগত
উদ্যোগে নিজেদেরকে একটা জায়গায় নিয়ে যাওয়া, সেইটারও আমাদের দেশের অ্যাথলেটদের অভাব রয়েছে। মানে নিজে থেকেই সিরিয়াস হওয়া, নিজের জীবনটাকে ওইভাবে সাজানো যে আমি অ্যাথলেট, আমাকে এইভাবে চলতে হবে, এইভাবে নিজের ফিটনেস ধরে রাখতে হবে, সেই জায়গায়ও নিজেদের ক্ষেত্রে সেই মানে সে ধরনের একটা অভাব বা অনীহার একটা ভাব লক্ষ্য করা যায়। না না, প্লেয়ারদের ভিতরে আপনার অনীহাটা তো তখনই আসবে যখন আপনার, আমি বললাম যে প্লেয়াররা উঠে আসতেছে একদম নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত ফ্যামিলি থেকে, সেইখান থেকে উঠে এসে আপনার প্লেয়ার তার ফিটনেসের চিন্তা করবে না তার ফ্যামিলির চিন্তা করবে। প্লেয়ার উঠতে পারে, যেমন আপনি জাতীয় পর্যায়ে আসলো, জাতীয় পর্যায়ে আসতে তার সেই ঢাকা গ্রাম থেকে ঢাকা শহরে আসতে হয়তো বা 500 টাকা বা 1000 টাকা তার ভাঁজ বাড়া লাগলো, সে জাতীয় পর্যায়ে একটা পদক পেলো, গ্রামে ফিরে গেল। গ্রামে ফিরে যাওয়ার পর তার ফিটনেস আবার নষ্ট হয়ে গেল, তার ফিটনেস কিন্তু থাকছে না। আপনি যতই চেষ্টা করেন তাকে, সে হয়তো বা স্টুডেন্ট, তাকে পড়ালেখা করতে হবে, সে পড়ালেখা বাদ দিয়ে তখন আপনার খেলাধুলার পাশে মনোযোগ দিবে না। এই জন্যই আমি বলছি যে এমন কোন ডরমেটরি করতে হবে যেখানে প্লেয়ার উঠে এসে তার ব্যক্তিগত উদ্যোগ এবং সরকারি উদ্যোগ, মানে পাশে থাকতে হবে, সমাজকে, রাষ্ট্রকে, সব স্তরে সবাইকে পাশে থাকতে হবে, পৃষ্ঠপোষকদের সবাইকে পাশে থাকতে হবে এবং সবার সাপোর্টেই আপনার একটা প্লেয়ার রাষ্ট্রের জন্য তৈরি হবে। কিন্তু আমরা যদি একটু সংগঠক কোহিনুর, আসিফুজ্জামান কোহিনুর, আপনার সংগঠক হিসেবে যদি মূল্যায়ন করতেন, আমাদের দেশের অ্যাথলেটদের প্রতিভা কেমন? মানে আমরা যদি বলি যে প্রতিভা থাকার ফলে যেটা হয় যে সম্ভাবনা তৈরি হয়, আপনি তো সংগঠক, একেবারেই সব লেভেলে আপনার বিচরণ, আপনার অভিজ্ঞতা কেমন, পর্যবেক্ষণ কেমন? হীরা, আপনি একটা খুব মূল্যবান কথা বলেছেন যে আমাদের যারা অ্যাথলেট তাদের পার্সোনাল যে প্রচেষ্টা এটা কতটুকু, রাইট। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। একটা দেশের অ্যাথলেট সে যদি তার নিজের প্রিপারেশন নিজের সিনসিয়ার না হয় এবং ডেডিকেটেড না হয় এবং সে যদি ওই মন দিয়ে ওই জিনিসটাকে গ্রহণ না করে, তো একটা জায়গাতে পৌঁছানো সম্ভব না। ব্যাকিং যতটুকু থাকুক না কেন, যদি একটা অ্যাথলেটের তার মনে প্রাণে যদি সে ওই গেমটাকে সে গ্রহণ না করে, সে মনে প্রাণে যদি চ্যালেঞ্জটাকে গ্রহণ না করে, সে ওরকম সাধনা না করে, তাহলে তার পৌঁছানো যাওয়া সম্ভব না। এর অন্যতম কারণ আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হলো আমাদের দেশের স্পোর্টস কালচারটা অনেকটা পিছনে পড়ে গেছি। এটার বিভিন্ন কারণ থাকতে পারে, বিভিন্ন কারণ, এটা আমাদের যুগের পরিবর্তন হতে পারে, আমাদের মিডিয়ার সমস্যা হতে পারে। বিশেষ করে আমাদের সব থেকে বড় একটা বিষয় আমি একটা জাস্ট বলতে চাই যে আমাদের আজকে থেকে 20-25 বছর আগে যে কোনো গেমসেরই ন্যাশনাল যখন দল হতো, সেই দলের বেশিরভাগ খেলোয়াড়েরই হয়তো ইউনিভার্সিটির বা কলেজের বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের থেকে আসতো এবং তারা একটা উচ্চবিত্ত পরিবার থেকে আসতো এবং তারা, আর সব থেকে বড় কথা হলো যে একটা উচ্চবিত্ত পরিবার থেকে যখন একটা অ্যাথলেট বেরিয়ে আসতো, সেই পরিবারটা এবং তার সংশ্লিষ্ট সকলেই এটি গর্ব করত। এখন এইখানে আমরা যারা সংগঠক দেখতে পাচ্ছি যে আমাদের ঢাকা শহরের বিশেষ করে যারা উচ্চবিত্ত বলি বা শিক্ষিত পরিবার বলি বা এলিট পরিবার বলি, এদের পরিবারের কোনো সন্তানই কিন্তু স্পোর্টস আসতেছে না। কিন্তু এখন পর্যন্ত তো আসিফুজ্জামান কোহিনুর, ওয়ার্ল্ডের দিকে তাকালে যেটা দেখা যায়, মানে অ্যাথলেট বা অন্যান্য যে বিষয়গুলো আছে, মানে অ্যাথলেট বা যে কোনো খেলায় মানে যেভাবে নাম, সুনাম, প্রসার পাওয়ার সুযোগ আছে, এখনও তো সেটা শীর্ষে, মানে স্পোর্টস দিয়ে। কেন এত অনীহা? মানে উচ্চবিত্তের ছেলেমেয়েরা কি মানে স্পোর্টসের বাইরে অন্য কোনো কিছু পেয়েছে যেটা দিয়ে আরও বেশি ক্র্যাশ করা যায়, নিজেকে অনেক তুলে ধরা যায়? হ্যালো, আমার কথা শুনতে পেয়েছেন আপনি? আপনার কথা শুনতে পাচ্ছি। হ্যাঁ, এখন শুনতেছি। আমি বিষয় হলো যে আমি মনে করি যে আমাদের এই সমাজ ব্যবস্থাপনা যেটা যেভাবে হোক না কেন, আমাদেরকে সারা দেশের সমস্ত গেমসকে নিয়ে চিন্তা করলে হবে না। যে কথা আপনি বলতে চাচ্ছেন যে আমাদের সাউথ এশিয়ান গেমস বলি, কমনওয়েলথ গেমস বলি বা ইসলামিক গেমস আছে, বিভিন্ন ফেডারেশনের যে ওয়ার্ল্ড কাপ গুলি হয়, এগুলি তো প্রতিনিয়ত পার্টিসিপেশনের একটা ব্যবস্থা থাকতে হবে এবং এর জন্য সরকার কর্তৃক একটা নির্দিষ্ট বাজেট থাকা উচিত। যে আমাদের আসিফ বোধহয় বললেন, আমার কাছে ভালো লাগছে যে 7 বছর 8 বছরের একটা পরিকল্পনা থাকা উচিত। আজকে যে আমরা অলিম্পিক থেকে আসলাম, আমাদেরকে এসে আমাদের চিন্তা করতে হবে যে
নেক্সট অলিম্পিকের পরের অলিম্পিকে আমাদের কোন মানে আমি যদি আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে জানতে চাই আসিফুজ্জামান কোহিনুর, যদি বলেন যে সরকারের কত অর্থায়ন দিলে আসলে অনেকটা মানে লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে, মানে আমরা যদি অর্থের পরিমাণটাও আলোচনা করতে তো পারি, আমরা পার্শ্ববর্তী দেশ ভারতের বিষয় নিয়ে। হ্যাঁ, আমি একটু লাইন দিই এইভাবে যে আমাদের একটা সময় আমাদের ক্রীড়া মন্ত্রণালয় কিছু মন্ত্রণালয়টাই ছিল শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে, শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে। এখন ওটাকে চেঞ্জ করে আমরা এখন আসছি যুবর সঙ্গে। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যখন ছিল তখন কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে আমাদের এফোর্টটা তুলনামূলক ভাবে বেশি ছিল একটা সময়। তো এখন যুবতে আসছে, যুবতে আমাদের যে বাজেটটা আমরা পাই তার সিংহভাগ চলে যায় যুবতে, আর যতটুকু থাকে ততটুকু চলে যায় আমাদের অবকাঠামো উন্নয়ন এবং আমাদের সমস্ত সরকারি কর্মকর্তা তাদের গাড়ি বাড়ি এবং তাদের বেতন ভাতা সমস্ত। একজন অ্যাথলেটকে গড়ে তোলার জন্য যে বিষয়টা, এটা অনেক স্বল্প না, ওটা আপনি ভুলে যান, ধরেন ওই গাড়ি বাড়ির ব্যবস্থা থাকুক বা আরো অন্যান্য ফ্যাসিলিটিস বাড়াক, কিন্তু এই যে সংগঠক যারা আপনারা তৈরি করবেন অ্যাথলেটদের, তাদের আসলে কি পরিমাণ বাজেট দরকার অলিম্পিককে টার্গেট করে 4-5 বছর বা 7 বছরের জন্য? মানে এক হতে পারে আমাদের প্রতিভাই নাই, সেটা আমরা মেনে নিতে পারি, আর যদি প্রতিভা থাকে, সম্ভাবনা থাকে, কত পৃষ্ঠপোষকতা করলে সম্ভব অলিম্পিকের মতো জায়গায় পদক মানে অর্জন করা? এক্সাক্ট ফিগার এটা এখন আসতেছে না। ফিগার আগে আপনার পরিকল্পনা আসতে হবে যে আপনি কত বছর পরে চান। আপনি ইচ্ছা করলেই কিন্তু আগামী বছর বা তার পরের টার্মে আপনি অলিম্পিকে জয়েন করতে পারবেন না। আপনাকে একটা নির্দিষ্ট সময় বাঁচতে হবে, সেই সময় এবং সেই পরিকল্পনা। আমরা যদি ধরে নেই আসিফুজ্জামান কোহিনুর, আমরা তো সব ইভেন্টে ভালো করার সম্ভাবনা নেই বা সামর্থ্য রাখি না, আমরা যদি ধরে নেই শুটিংয়ে, আমরা যদি ধরে নেই আর্চারিতে, তাহলে কিভাবে সম্ভব? মানে কত পৃষ্ঠপোষকতা করলে, কত বছরে টার্গেট করলে আমরা আসলেই অলিম্পিকের পদক অর্জন করার সামর্থ্য রাখি কিনা বা সম্ভব কিনা? হ্যাঁ, আমি আসিফের কথা আবার আসি। সেটা হলো আমাদের যখন আমরা ন্যাশনাল টিম করি, আমাদের দেখা যায় যে আমরা 18, 19 বছর, 20 বছর, 22 বছর থেকে আমরা ন্যাশনাল টিমের খেলোয়াড়কে বাছাই করি। কিন্তু অন্যান্য দেশের যারা দেশের পদক পায় তারা কিন্তু ওই যে ছেলেটা আগামী 15 বছর পরে গেমসে অংশগ্রহণ করবে, তারা তখন থেকেই তাকে বেছে নেয়। একটা সুইমারকে যখন তার বয়স 5-6 বছর থেকে কিন্তু তাকে একটা টার্গেট। আসলে যেমন কোহিনুর, আমরা সুইমিং এর কথা বলতে চাচ্ছি না, মানে সুইমিংটা তো আমাদের সঙ্গে যাচ্ছে না, আমরা অ্যাথলেটিক্স অর্থাৎ 100 মিটার স্প্রিন্টের কথা বলছি না, আমাদের যেটা সম্ভাবনা রাখে সেটা নিয়ে ভাবি আমরা। না, আমাদেরকে তো ওইরকম পরিকল্পনা আসতে হবে, আমাদেরকে অনেক অল্প বয়স থেকে আসতে হবে এবং তাকে নার্সিং এর জন্য। মানে আপনি কি এটা একমত কিনা যে আমাদের সব ইভেন্ট নিয়ে আসলে এরকম মহাযজ্ঞে যে পদক আসবে না, এটা একমত কিনা? নিশ্চয়ই না, সেখানে আমরা যদি টার্গেটটাকে সিলেক্টিভ করতে পারি, সংক্ষিপ্ত করতে পারি, সেটা ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা রাখে কিনা, আপনি কি মনে করেন? ডেফিনেটলি। আমাদের তো 50টা গেমস বাংলাদেশে, 50টা ফেডারেশনকে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল স্বীকৃতি দিয়েছে এবং এই 50টা গেমসকে নিয়ে তো আমরা সবাই চিন্তা করলে হবে না। রাইট। আসিফ হোসেনের কাছে একটু যেতে চাই। আসিফ হোসেন, যেমনটা বলছিলেন, মানে আপনি একজন সাবেক দেশ সেরা শুটার হিসেবে কতটা বিশ্বাস করেন যে পৃষ্ঠপোষকতা নিশ্চিত হলে, রাষ্ট্র পাশে থাকলে, একটা সলিড পরিকল্পনা নিলে অলিম্পিকে পদক জয় সম্ভব, এটা আপনি বিশ্বাস করেন কিনা? এটা দেখেন, ইন্ডিয়া হচ্ছে এই জিনিসটা একটা প্রমাণিত, ইন্ডিয়া এবং পাকিস্তান যে পরিকল্পনা যদি ওরা নিতে পারে। 2000 আমি যতটুকু জানি 95 এর সাব গেমস বা 93 তে যে সাব গেমস ছিল, সেখানে রিঙ্কি ভাইরা ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করে গোল্ড, সিলভার, ব্রোঞ্জ নিয়ে আসছে। ইন্ডিয়ার শুটারদেরকে বলছে যে তোমরা পারলে 4 নম্বর প্লেসটা ঠেকায়। আচ্ছা, আমি 2002 তে প্রমাণ করে দিলাম যে না, ইন্ডিয়ার চাইতে আমাদের শুটাররা অনেক বেশি ভালো এবং তারা ক্যাপাবল। আমাদের ট্যালেন্টের আসলে কোনো অভাব নাই, কিন্তু সমস্যা হচ্ছে যে 2002 বা 2004 এর পর থেকে ওদের যে একটা পরিকল্পনা ওরা নিয়েছে, লোকালি ওরা কোচেস ডেভেলপমেন্ট করেছে। ওদের যে তৎকালীন যে ন্যাশনাল টিমটা ছিল 18 জন 22 জনের একটা টিম, এই টোটাল টিমটাকে ওরা বাইরে প্র্যাকটিস করিয়েছে অলিম্পিকের জন্য। কিন্তু ওরা শুধু বিন্দাজে রেডি হচ্ছে তা না, ওদের 18 জনের একটা টিম কিন্তু রেডি হয়েছে শুধু অলিম্পিকের জন্য। এবং এই 18 জনের থেকে সিলেক্ট মানে কম্পিটিশন করে ওরা 6 জন কোটা প্লেস নিয়ে তারপরে অলিম্পিকে গেছে। তো এরকম ভাবে যদি করা যায়, এবং ওদের এখানে একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে যে একজন খেলোয়াড় যদি ন্যাশনাল টিমে যায়, তাহলে সে হয় রেলওয়ে, নয় আর্মি, নয় নেভি, যে কোনো একটা জায়গা থেকে একটা
অনারেবল জব, নট পেটি অফিসার, নট হচ্ছে নন কমিশন অফিসার। কমিশন অফিসার হিসাবে তারা হচ্ছে জয়েন করতে পারে। আবার বিভিন্ন জায়গায় কর্পোরেট ইয়েতে আপু যেটা বলতেছিল সেরকম জায়গায় ইয়েতে পায়। আমি যতটুকু জানি যে একসময় বিমান বা তিতাস গ্যাস থেকে বা বিভিন্ন ব্যাংক থেকে, অগ্রণী ব্যাংক থেকেও আমার চাচা যেরকম ফুটবল খেলার ছিল, তিনি অগ্রণী ব্যাংকে চাকরি করেন। বেসিক্যালি সে কিন্তু খেলার হিসেবে তখন ঢুকেছিল। এই ট্রেডটা কিন্তু বাংলাদেশ থেকে আস্তে আস্তে চলে যাচ্ছে। এতে হচ্ছে সেটা কি তো একজন দীর্ঘমেয়াদী একটা সুযোগ তৈরি হয়। পাশাপাশি হ্যাঁ, যেটি বলছিলেন যে আলটিমেটলি মানে আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই ভাইয়া, সেটা হচ্ছে যে আমার লাইফে একটা বড় দুঃখ বলেন বা সাফারার বলেন, যেটাই বলেন, যে আমি যখন 2005-এ বিকেএসপি থেকে বের হয়েছি, তখন কিন্তু আমি কোনো ইউনিভার্সিটিতে পড়তে পারিনি। ঢাকা ভার্সিটি, জাহাঙ্গীরনগর বা যে কোনো জায়গায় তখন খেলার কোটা নাকি বন্ধ ছিল। এখন কথা হচ্ছে যে আমার মতন খেলোয়াড়দের জন্য যদি খেলার কোটা বন্ধ থাকে এবং আমরা যদি ইউনিভার্সিটি একটা বড় জায়গায় যদি পড়তে আবার না দেশে পারি, যদি বিকেএসপির মতো ইউনিভার্সিটিও না থাকে, তাহলে তো আসলে এই দুঃখ আসলে শেষ নেই। বিকেএসপি থেকে আমি ধরেন ইন্টার পাস করে বের হয়ে গেলাম, বের হয়ে যাওয়ার পরে তো আমাকে একটা ভালো জায়গায় পড়তে হবে। আমি যত Exactly. ভালো জায়গায় পড়ালেখা করবো, আমার মন মানসিকতা তত ডেভেলপ করবে, আমি তত শুটিংয়ে কনসেন্ট্রেট করতে হবে। অবশ্যই আমার আমরা একটু বিরতি নিতে চাই। আমরা এই বিরতির পর খুব কম সময়ের মধ্যে আমরা ফিরে আসবো আপনার সঙ্গে, আমরা শুরু করব বিরতির পর। দর্শক আমাদের সঙ্গে থাকুন। দর্শক আপনারা দেখছেন খেলা নিয়ে নতুন খেলা, স্বাগত আরও একবার। আমরা কথা বলছি অলিম্পিক গেমস নিয়ে। আমরা আমাদের অতিথিদের সঙ্গে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি, আমরা এবার আসিফ হোসেন আপনার কাছে জানতে চাই, আমরা একটা অলিম্পিকের পদক চাই, সেই জায়গায় কি মানে করা প্রয়োজন? আপনি সাবেক দেশসেরা শুটার, আপনি এখন কোচিংয়ের মানে কোচ হিসেবে আছেন বিকেএসপিতে, আপনি একটু বলবেন। আমার মনে হয় যে প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে প্রায় 8 ইয়ার্স এর একটা পরিকল্পনা। যারা ন্যাশনাল, জুনিয়র ন্যাশনালে উঠে আসছে থেকে যেসব শুটাররা ইয়ার থেকে আসছে, এবং শুটিংয়ের কথা বলি, এতে যদি ধরেন এই টিমের থেকে টার্গেট নেওয়া যায় যে না ঠিক আছে, আগামী 4 বছর তারা হচ্ছে লোকালি বিভিন্ন গেমস খেলবে, ইন্টারন্যাশনাল গেমসে যদি চান্স পায় তাহলে ইন্টারন্যাশনাল গেমসে যাবে, এবং এইখান থেকে বাছাই করে অল্প কয়েকজন 8-10 জন শুটারকে একটা গ্রুপ তৈরি করে যদি নেক্সট 4 ইয়ার্স এর জন্য আমি সারা ওয়ার্ল্ডে বিভিন্ন ভালো ভালো জায়গায় ট্রেনিং করাতে পারি, এবং হচ্ছে আমার লোকাল যে কোচিং স্টাফ, এটা একটা জরুরি জিনিস, যে লোকাল কোচিং স্টাফকে যদি আমি ডেভেলপ করে তাদের সাথে যদি আমি ট্যাগ করে দিতে পারি এবং বিভিন্ন কম্পিটিশন করে যদি আমি তাদেরকে পার্টিসিপেট করাতে পারি, তাহলে কিন্তু তারা এই 8 বছরে মোটামুটি এই 8 বছর তাদের ধ্যান জ্ঞান থাকবে যে আমি অমুক অলিম্পিকে আমার পার্টিসিপেট করতে হবে এবং আমি পদক জয়ের জন্য চেষ্টা করব, আমি 100% দেবো। তখন কিন্তু তার মানে আলটিমেটলি যারা শুটার হিসেবে আছেন তাদের দিয়েই সম্ভব তো নাকি? হ্যাঁ, এখন যারা ন্যাশনাল টিমে আছেন, যারা যে টিমে আছেন, এদেরকে যদি পাইপলাইনে যারা আছেন 2024 এবং 2028 এর জন্য রেডি করা যায় বা চেষ্টা করা যায়, আমার মনে হয় যে এদের পক্ষ থেকে সম্ভব। কিন্তু ওকে, সাথে সাথে আমাদের একটু থামাতে জিনিস হচ্ছে, মানে আপনি আর কিছু গুরুত্বপূর্ণ থাকলে বলতে পারেন, মানে আমাদের সময় কম। আচ্ছা, এর সাথে আমি আরো কিছু ট্যাগ করতে চাই। সেটা হচ্ছে যে একজন খেলোয়াড়ের একটা পর্যায়ে আসে যখন সে কিন্তু কিছুটা ফাইনান্সিয়াল ব্যাপার স্যাপারের মধ্যে জড়ায় যায়, তখন কিন্তু সে কিন্তু একটু কনফিউজড হয়ে যায় যে আমি খেলাটাকে কন্টিনিউ করবো নাকি আমি রাইট, প্রফেশনাল। এই বিষয়টাই আমরা জানতে চাইবো শিরিন সুলতানের কাছে, যে খেলোয়াড়দের জন্য আর কি প্রয়োজন রয়েছে। আমরা একটা অলিম্পিকের পদক চাই, মানে খেলোয়াড়কে নিশ্চিত করতে হবে কি কি বিষয়? হীরা ভাই, আপনি যেটা বললেন, আমি একটা কথা আগে শেয়ার করে নেই। সেটা হলো যে আমাদের বাংলাদেশের প্লেয়ারদেরকে আগে ক্লাসিফিকেশন করতে হবে যে কারা কারা কাদের ভিতরে মেধা আছে, কারা মেধাবী প্লেয়ার, তাদেরকে খুঁজে বের করতে হবে। তারপর যেমন ধরেন আপনার ইন্ডিয়া থেকে 7 জন রেসলার পাঠানো হয়েছে অলিম্পিক খেলার জন্য, বাংলাদেশ থেকে পাঠানো হয় না একজনও। আমাকে পাঠাতে হবে এমন কোনো কথা নেই, আমার থেকে যে মেধাবী আছে তাকে পাঠানো হোক। মানে আপনার কথা থেকে যেটা পাওয়া গেল, আমাদের সময় কম, যেটি পেলাম যে আসলে ক্যাটাগরি বের করতে হবে যে কোনটাতে আসলে সম্ভাবনা বেশি, সেইভাবে পৃষ্ঠপোষকতা সাজাতে হবে, এটাই আপনি সম্ভবত বলতে চাইছেন। আমরা শেষ পর্যায়ে আসাদুজ্জামান কোহিনুর, আপনাকে দিয়ে শেষ করতে চাই, আপনার মন্তব্য জানতে চাই যে এরা যেটি বললো সেইটি নিয়ে আপনারা কাজ করবেন কিনা সামনে। আমরা একটা অলিম্পিকের পদক চাই। থ্যাঙ্কস। আমি যেটা মনে করি যে আমাদের যে কোনো গেমস যখন শেষ হয়ে যায়, পরে পরে আমাদের সকলে মিলে বসা দরকার। আমাদের মন্ত্রণালয়, বিওএ, ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল, সংশ্লিষ্ট আরো সব যারা আছেন, এবং কি কারণে আমাদের এই ব্যর্থতা, কি কারণে আমাদের সফলতা আসতে পারে, এই সব নিয়ে আমাদের আলোচনার অবকাশ আছে। এবং খোলামেলা আলোচনা, সুন্দর আলোচনা যদি হয় এবং সেখানে দায়িত্বশীল লোকটা থাকেন এবং এইগুলিকে মনিটরিং করা যদি থাকে, তাহলে আমার মনে হয় আগামীতে সম্ভব। আমাদের
আলোচনা আমরা অনেক হয়তো বা- ধন্যবাদ তিনজনকেই। আসিফ কোহিনুর, আমাদের থামতে হচ্ছে, সময় একেবারেই কম। অনেক ধন্যবাদ আসিফ হোসেন, অনেক ধন্যবাদ শিরিন সুলতানা, অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা দর্শকদের উদ্দেশ্যে যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আজকে আমরা আলোচনা করছিলাম অলিম্পিক গেমস নিয়ে। অলিম্পিকে আসলে আমাদের এখন পর্যন্ত কোনো পদক নেই, এটাই আমাদের টার্গেট যে একটি পদক আসুক যে কোনোভাবে। সবাই ভালো থাকবেন।